এই ভিডিওতে আমি দ্য র্যাকিং ক্রু সিনেমাটাকে এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটা ব্লু ভ্যান এবং কিছু জাপানিজ মানুষ ওয়াল্টার নামক একজন মানুষের পিছু করছে। ওয়াল্টার হচ্ছে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর যে প্রচন্ড ভয়ে রয়েছে, মানে বিপদটা সে ফিল করতে পারছে। তার হাতে এক টাইপের প্যাকেজ পার্সেল কিছু একটা রয়েছে যেটাকে সে ডিপোজিট করে দেয় এবং ছদ্মবেশ নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে সেই ব্লু ভ্যানটা আচমকা এসে ওয়াল্টারকে এত জোরে ধাক্কা মারে যে ওয়াল্টার সেখানেই মারা যায়। পরে জেমসকে এই দুঃসংবাদটা দেওয়া হয়। জেমস হচ্ছে ওয়াল্টারের ছেলে, যে একজন নেভি অফিসার। তাকে তার পিতার মৃতদেহটা দেখানো হয়। এক্সাক্ট রিজনটা বলা হয় যে গাড়ির ধাক্কায় সে মারা গিয়েছে, কিন্তু জেমসের মধ্যে কোনো রিয়াকশন আমরা দেখতে পাই না। আসল ব্যাপারটা হচ্ছে জেমসের সাথে তার পিতার সম্পর্ক বহুদিন ধরেই নেই। বহু আগেই সে তার বাড়ি ত্যাগ করে চলে গেছে। আমরা জানতে পারি জেমসের একটা ভাইও রয়েছে যার সাথে জেমসের কোনো সম্পর্ক নেই। মানে সেই যে জেমস বাড়িঘর ত্যাগ করে চলে এসেছে, তারপর থেকে নিজের পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তবে এখন সময় হয়েছে তার ভাইকে সত্যটা জানানোর। অর্থাৎ জনি যে ওকলাহামাতে থাকে, তারও তো জানা প্রয়োজন যে তার পিতা মারা গিয়েছে। জনি প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ মানুষ। ভ্যালেন্টিনা নামক একটা মেয়েকে ভালোবাসে, তবে আনফর্চুনেটলি নিজের গার্লফ্রেন্ডের জন্মদিন সে ভুলে যাওয়াতে ভ্যালেন্টিনার আগে সেখান থেকে চলে যায়। একই সাথে জনি হচ্ছে একজন পুলিশ অফিসার যে বর্তমানে সাসপেন্ড হয়ে রয়েছে তার খারাপ ব্যবহারের কারণে। যদিও কোটায় চাকরি পেয়েছে সে, লোকাল মাহেক কমিউনিটির একজন মেম্বার সে। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওয়াল্টার কিন্তু দুটো বিয়ে করেছিল এবং তার যে দ্বিতীয় স্ত্রী ছিল তারই ছেলে হচ্ছে জনি। তো বুঝতেই পারছেন যে কেন জেমস এবং জনির মধ্যে সেই বন্ডটা এখনও সেভাবে তৈরি হয়ে উঠতে পারেনি। তো সেদিন রাতের বেলায় জনি ঘরে নেশা করছে, যেমনটা সে প্রতিদিনই করে থাকে। সে মুহূর্তে জেমসের স্ত্রী অর্থাৎ লেলা জনিকে ফোন করে তার পিতার মৃত্যুর খবরটা জানায়। অবভিয়াসলি জেমস তো তার ভাইয়ের সাথে কথা বলবে না, সেই কারণে বাধ্য হয়ে লীলা সেই কাজটা করে। সে জেমসকে আমন্ত্রণ জানায় সেই ফিনোরেলে আসার জন্য, কারণ সেই সময় সম্পূর্ণ পরিবারকে একত্র থাকতে হবে। তবে সেই মুহূর্তে দুজন জাপানিজ মানুষ জনির বাড়িতে চলে আসে এবং তার উপর আক্রমণ করার চেষ্টা করে। এবং তারা যেমন তেমন কোনো গুন্ডা না, তারা হচ্ছে ইয়াকুজা। তারা এসে জনিকে প্রশ্ন করে যে তার পিতা তাকে কি কোনো পার্সেল পাঠিয়েছে, সেটা চুপচাপ তাদের হাতে দিয়ে দিতে। জনি জানে যে না, তার পিতা এমন কিছুই পাঠায়নি। তবে তারা তো বিশ্বাস করছে না। তারা জানায় যে এই পার্সেল যদি সে না দেয় তাহলে জনিকে তারা হত্যা করে দেবে। আর সেটা নিয়েই লেগে যায় তাদের মধ্যে লড়াই। এবং অফকোর্স জনির গায়ে প্রচণ্ড জোর। সেই দুটো গুন্ডাকে সে মেরে ফেলে এবং পরের দিন সকালবেলা সেই ফিনারেলে সে অংশ নেয়। যদিও জেমস প্রত্যাশাই করেছিল জনি সেখানে আসবে, তবে সত্যটা সে জানতে পারে যে জেমসের স্ত্রী অর্থাৎ লেলা তাকে রিকোয়েস্ট করে এখানে এনেছে। তো সেখানে সেই কমিউনিটির নিয়ম অনুযায়ী তার ফিনোরেল হয়ে সেই মহা কমিউনিটির সব লোকরাও সেখানে উপস্থিত ছিল এবং তাদের মুখ থেকে জানতে পারে যে জনি এবং জেমসের পিতা অর্থাৎ ওয়াল্টার একজন রেসপেক্টেড মানুষ ছিল সেই কমিউনিটির। তো সেই কারণে সেখানকার সম্পূর্ণ লোকাল গ্যাং সেখানে উপস্থিত হয়েছিল, মানে সেখানকার সিন্ডিকেট, যাদেরকে আবার জনি পছন্দ করে না। যাই হোক, সেখানে দুই ভাইয়ের মধ্যে আবারও তর্ক লাগে। জেমস বয়সের বড় একটি ম্যাচিওর, অন্যদিকে জনি তার সেই রাফ কথা অনেকটা বাচ্চাদের মতন। সে এখনও মনে করে যে জেমস হয়তো তাকে ঘৃণা করে। আর কারণটা খুবই সিম্পল। আসলে তাদের পিতা জেমসের মাকে ছেড়ে জনির মাকে বিয়ে করেছিল, আর সেই কারণে হয়তো জেমস সেই সম্পূর্ণ পরিবারটাকে, ইভেন জনিকেও ঘৃণা করে, এমনটাই জনি মনে করে। তবে জেমস জানায় যে না, সেরকম মোটেও ভাবে না। যদিও সেই ডিনার টেবিলে বসে আবারও দুই ভাইয়ের মধ্যে লেগে গেছে ঝগড়া। সেই টেবিলে জেমসের ছেলে এবং মেয়ে উপস্থিত ছিল। সেই স্থানের গভর্নর উপস্থিত ছিল, অর্থাৎ পিটার, এবং আরেকটা মেয়ে উপস্থিত ছিল অর্থাৎ পালাকিকো, যে সেই কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ। যেহেতু তাদের পিতা ওয়াল্টারের সাথে এই কমিউনিটির একটা ভালো সম্পর্ক ছিল, তো তারা জনি এবং জেমসকে নিজের ফ্যামিলি মনে করে। এবার ব্যাপার হচ্ছে যে জনি জানায় সে ওয়াল্টারের হত্যাকারীকে খুঁজতে যায়। জেমস জানায় যে না, এটা তো হত্যা না, এটা একটা হিট অ্যান্ড রান, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তবে না, জনি প্রিটি শিওর যে তার পিতাকে হত্যা করা হয়েছে, কারণ গতকাল রাতেই দুজন ইয়াকুজা মেম্বার তার বাড়িতে এসেছিল আক্রমণ করার জন্য। তাদের পিতা কিছু তো একটা করেছে, সেটাই তারা জানতে চায়। তবে জেমস কোনো ঝুট ঝামেলা ঢুকতে চায় না। সে জনির ডেপুটেশন জানে, মোটামুটি সারা জায়গায় তার ঝুট ঝামেলা রয়েছে। গতকাল রাতে যে তার উপর আক্রমণটা হয়েছিল, এটা নয় কি জনির পার্সোনাল ম্যাটার, এমনটাই সে মনে করে। আসলে জেমস জনিকে এরকমই ভাবে যে জনি সবসময় ঝুট ঝামেলা করে বেড়ায়। তবে এই ব্যাপারটা তো সেটা না। ব্যাপারটা হচ্ছে জনির মাকেও হত্যা করা হয়েছিল এবং কারা হত্যা করেছিল সেটা জনি জানে না। এখন তার পিতা মারা গিয়েছে এবং সেই হত্যাকারীকেও যদি সে খুঁজে না পায়,
ইভেন সে নিজেও একটা পুলিশ, তাহলে সে নিজেকে কি জবাব দেবে? সে তো একটা ফেলিয়ার হয়ে যাচ্ছে। জনির মনে এটাই ডাক যে আগে ও যখন তার মা মারা গিয়েছিল তখন জেমস তাকে হেল্প করেনি। এখন যখন সে তার নিজের পিতার হত্যাকারীকে খুঁজতে চায়, এখনও জেমস তাকে সাহায্য করছে না। তো এই দুই ভাইয়ের মধ্যে এগ্রিমেন্টটা একদম ভ্যালুড নয়। তাদের দুজনেরই পয়েন্ট রয়েছে। রাতের বেলা জনি চলে যায় বারে ড্রিঙ্কস করার জন্য, যেটা সে ইউজুয়ালি করে। তবে সেই মুহূর্তে সেই কমিউনিটির কিছু লোকেরা চলে আসে। যেমনটা বললাম, জনির সাথে তাদের সম্পর্কটা খুব একটা ভালো না, কারণ জনি মনে করে যে এই কমিউনিটির লোকেরাই মানে এদের সিন্ডিকেট জনির মাকে হত্যা করেছিল, যার কারণে জনি বহুবার এই কমিউনিটির লোকদের উপরে আক্রমণ করেছে, মানে এই লোকাল মেম্বারগুলোর উপরে। আর সেই কারণেই সেই সিন্ডিকেটের যে লিডার অর্থাৎ মিস্টার কে, সে জনির গলায় একটা মার্ক করে দেয় এবং তাকে 7 দিন সময় দেয় এই স্থান ত্যাগ করে চলে যেতে। বেচারা জনির হাতে রাস্তাও নেই, এই সম্পূর্ণ সিন্ডিকেটের এগেনস্টে লড়াই করার মতো ক্ষমতাও তার নেই। অন্যদিকে জেমস নিজের মতো করে ইনভেস্টিগেশন চালাচ্ছে। মুখে মুখে সে বলেছে যে সেটা হিট অ্যান্ড রান, তবে মন থেকে সেও বিশ্বাস করে যে সেটা একটা মার্ডার। পুলিশের কাছেও কোনো প্রমাণ আসছে না, কোনো আইডেন্টি উইটনেস নেই, সিসিটিভির ফুটেজ নেই। যে স্থানে ওয়াল্টারকে হত্যা করা হয়েছিল ওটা একটা ডেড জোন, সম্পূর্ণ স্থানটা মাফিয়া রাজ করে, তাই সেখান থেকে ইনফরমেশন বার করাটা খুবই কঠিন। সেই কারণেই তো সেই অফিসার জেমসকে সাজেস্ট করে যে এখান থেকে দূরে থাকতে হবে। সে অবশ্যই কোনো ভালো লোককে খোঁচা দিতে চাইবে না। তবে তখন জেমস সেই অফিসারকে জানিয়ে দেয় যে অফিসার, তুমি অ্যাকচুয়ালি আমাকে চেনো না, আমি নিজেই সেই ভাল্লুক। মানে সে প্রিটি ম্যাচ নিজেকে বুঝিয়ে দেয় যে সে এতটা শান্ত মেজাজের, তবে ভেতর থেকে সে কতটা ডেঞ্জারাস সেটার ধারণা কারণ নেই। সো জেমস ওয়াল্টারের মানিব্যাগ খুঁজে পায়, কিছু কাগজ টাগজ পায়, তবে সেখান থেকে কোনো ভ্যালিড এভিডেন্স সে খুঁজে পায় না যেটা থেকে প্রমাণ করবে যে তাকে মার্ডার করা হয়েছে। সেই কারণে সে সেই স্পটে চলে যায় যেখানে এক্স্যাক্টলি তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। পাশে একখানা স্টোর রয়েছে, যার বাইরে লাগানো সেই সিসিটিভিটা তাকে হেল্প করতে পারবে। জেমস সেই স্টোরে প্রবেশ করে এবং নির্দিষ্ট দিনে সিসিটিভি ফুটেজ চায়। তাকে মানা করে দেওয়া হয়। ইভেন জেমস তাদের ঘুষ দেওয়ারও চেষ্টা করে, তবে তারা তাও শোনে না। তাই বাধ্য হয়ে জেমস শেষ পথটাই বেছে নেয়। মুখে যখন কথা হচ্ছে না, তো তখন হাতে কথা হবে। অন্যদিকে জনি তার পিতা অর্থাৎ ওয়াল্টারের পুরনো অফিসে গিয়ে প্রবেশ করে এবং সেখানে সে একটা ছেলেকে দেখতে পায়, যেন কিছু একটা খোঁজার চেষ্টা করছে। জনি তখন তাকে ধরার চেষ্টা করে, সেই ছেলেটা পালিয়ে যায়, যদিও অবশেষে সে ধরা পড়ে। ছেলেটার নাম হচ্ছে পিকা, যে ওয়াল্টারের হয়ে কাজ করত, মানে ফোন ইমেইল হ্যাক করা ইত্যাদি কাজগুলো। যেমনটা জনি যে ওয়াল্টার ছিল একজন প্রাইভেট ডিটেকটিভ, তো তার হয়ে বিভিন্ন সিক্রেট এবং বেআইনি কাজগুলো পিকা করে বেড়াতো। তো সেই অফিসের মধ্যে সে একটা সাববোর্ড দেখতে পায়। এখন ওয়াল্টার তো কোনোদিন সার্ফিং করতো না, আসলে সার্চবোর্ডের মধ্যে ওয়াল্টার একটা ব্লু প্রিন্ট লুকিয়ে রেখেছিল, যেটার উপরে সরকারি একটা সিল রয়েছে। জনি তৎক্ষণাৎ তার কাজ ন্যানিকে ফোন করে, যে সেই সানের যে গভর্নর অর্থাৎ পিটারের সব পিআর ইমেল সেগুলোকে হ্যান্ডেল করে, তাকে প্রশ্ন করে যে এই ব্লু প্রিন্টের মানেটা কি। সেখানে যে 8 ডিজিট কোডটা রয়েছে সেটাও সে ন্যানিকে পাঠিয়ে দেয়, জানার জন্য যে অ্যাকচুয়ালি ওয়াল্টারের অফিসে সব বোর্ডের মধ্যে একটা গভর্নমেন্টের সিল দেওয়া ব্লু প্রিন্ট লুকানো কেন থাকবে, কিছু তো একটা রয়েছে এখানে। আর সেই মুহূর্তে জেমস সেখানে চলে আসে। জেমসের কাছে সেই রাতে সিসিটিভি ফুটেজটা চলে এসেছে, যেটা দেখে তারা স্পষ্ট বুঝতে পারে যে ব্লু কালারের একটা ভ্যান, যেটাতে কোনো নাম্বার প্লেট নেই, সে সজোরে এসে ওয়াল্টারকে ধাক্কা মারে। ইভেন সে ব্রেকও মারে না, ধাক্কা মেরে চুপচাপ চলে যায়। ওয়াল্টারের এই অ্যাপার্টমেন্টটা মানে তার এই অফিসটা, এটাও কেউ তছনছ করে খুঁজেছে কিছু একটা। তো তাদের হাতে এখন বেশ কিছু এভিডেন্স তো চলে এসেছে। সেই নীল রঙের ভ্যানটা খুঁজতে হবে, যে এই শহরে কতগুলো এরকম ব্লু কালারের ভ্যান রয়েছে। তো দুই ভাই সেখানে ডিসকাস করেছে, আর আচমকা সেই মুহূর্তে তাদের উপর গাড়ির হামলা হয়। অনেক লড়াই করার পর দুই ভাই ফাইনালি সার্ভাইভ তো করে নেয়। অন্যদিকে অফিসার কাল, সে খুবই ক্ষুব্ধ যে এই দুই ভাইয়ের কারণে তাদের এই শান্তিপূর্ণ জায়গাটা আবার অশান্তিতে পরিণত হয়েছে। আসলে যে 4 জন তাদের গাড়ির উপরে আক্রমণ করেছিল তারা হচ্ছে ইয়াকুজা মেম্বার। অফিসার কাল এটা নিয়ে তো চিন্তা করছে যে এই দুই ভাই আবার ইয়াকুজার সাথে কি শত্রুতা করে বসলো। পরে বাড়ি ফিরে তারা সেই ব্লু প্রিন্টটা নিয়ে ঘাটাঘাটি করেছে এবং সেই ব্লু প্রিন্টেরই একটা স্ট্যাম্প দেখে তার বুঝতে পারে যে সেটা একটা ক্যাসিনোর ব্লু প্রিন্ট। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই স্থানে ক্যাসিনো তো ইললিগ্যাল, গ্যাম্বলিং তো করা যাবে না। যাই হোক, যারা এই ক্যাসিনোটাকে ডেভেলপ করেছে সেটার নাম হচ্ছে রবিশকস ফার্ম, যেটার মালিক হচ্ছে মার্কাস রবিশপ, একজন ধনী মানুষ। গোটা এশিয়াতে তাদের এরকম বহু রিসোর্ট রয়েছে। তো তারা সেই ক্যাসিনোটা
এখনো বানাচ্ছে, তবে কেন তাদের অ্যাপ্রুভালই বা কে দেবে? তো এসব উত্তর জানার জন্য তাদের অবশ্যই সেই মার্কাসের সাথে কথা বলতে হবে। সুখবর এটাই যে খুব শীঘ্রই পার্শ্ববর্তী সেই আর্ট মিউজিয়ামে মার্কাস তার ফান্ড রাইজারদের জন্য একটা পার্টি অর্গানাইজ করেছে। তবে এই দুই ভাই তো সেখানে যেতে পারবে না, কারণ সেটা ইনভাইট অনলি, তো কোনো একটা রাস্তা তাদেরকে বার করতেই হবে। পরের দিন সকালবেলা জেমস তার ভাইকে জিজ্ঞেস করে যে তাকে সাসপেন্ড করা হয়েছে কেন। তার ডিউটি সে জানায় যে সে একজন মানুষের উপরে গুলি চালিয়েছিল, কারণ সে একটা বাচ্চাকে ড্রাগস বিক্রি করছিল। যাই হোক, দুই ভাই তারপর বাইক নিয়ে চলে যায় সেই লোকেশনে, যে স্থানে নাকি সেই রিসোর্ট বা সেই ক্যাসিনোটা তৈরি করা হবে। সেই স্থানে সেই নেটিভ হাইওয়ান মানুষগুলো বসবাস করে, মানে কয়েক শতাব্দী প্রজন্ম জোরে তারা এই স্থানে বসবাস করছে। যাই হোক, এই স্থানে যে কোনো ক্যাসিনো বা কোনো বড় প্রজেক্টের উপর কাজ হবে এমন তো কোনো চিহ্ন তারা কিছুই দেখতে পাচ্ছে না। এই মানুষগুলো সেই ব্যাপারে কিছুই জানি না যে এই স্থানে কোনো বড় ডেভেলপমেন্ট হবে। সেই মুহূর্তেই জনির কাছে কল আসে, পিকা তাকে ফোন করেছে। আসলে যে ব্লু কালারের ভ্যানটাকে তারা খুঁজছিল সেটাকে তারা পেয়েছে। সমুদ্রের তলা থেকে সেটাকে বার করা হয়েছে এবং তার মধ্যে একটা ডেড বডিও রয়েছে, যার নাম ছিল সিমি আওয়া, এবং এই মানুষটা গভর্নরের একজন অ্যাকাউন্টেন্ট ছিল। এটা তো যে এই মানুষটাকেও খুন করা হয়েছে। সে তো একটা ভ্যান চালিয়ে চালিয়ে সরাসরি জলের তলায় চলে যাবে না, তাই না? এই ব্লু ভ্যানটা দিয়েই ওয়াল্টারকে ধাক্কা মারা হয়েছিল। তবে কার নামে রয়েছে এই গাড়িটা, অফিসার কাল এই শহরে সেই তারিখে যে কটা ব্লু ভ্যান রেজিস্টার ছিল সবকটা নাম খুঁজে বার করেছে, এবং তার মধ্যে একটার নাম ছিল হায়াসি ইম্পো। অবভিয়াসলি এতগুলো নামের মধ্যে একটাই তো জাপানিজ নাম রয়েছে, এবং তাদের কাছেও তো প্রমাণ রয়েছে যে ওয়াল্টারের মৃত্যুর পিছনে সেই জাপানিজ ইয়াকুজাগুলোর কোনো একটা হাত রয়েছে। তো সেই কারণে জনি পিকার উপর দায়িত্ব দেয় যে এই হায়াসি ইম্পোর্টস এই কোম্পানিটা কার বা এদের ব্যাপারে সব ইনফরমেশন গুলো জোগাড় করার জন্য। তবে পিকা তাদের আরেকটা হেল্পও করেছে, সেটা হচ্ছে যে সেই মার্কাস রাবিশক যে সেই স্থানে ক্যাসিনোটা বানাচ্ছে তার যে সেই পার্টিটা রয়েছে সেখানকার ইনভেস্টিগেশন সে জোগাড় করে নিয়েছে। আসলে এই দুই ভাই ক্যাটারার সেজে সেখানে যাবে, তো সেখানে গিয়ে তারা তাদের ডিউটিটা করছে, ক্যাটারিং ডিউটিটা, এবং চারদিক থেকে ইনফরমেশন জোগাড় করা। আর সেখানেই জনির সাথে একটা মেয়ের সাক্ষাৎ হয়, সেটা হচ্ছে মনিকা। অবিশ্বাস্য, অর্থাৎ মার্কাসের ওয়াইফ। সেই আলোচনা থেকে জনি জানতে পারে যে মার্কাস এবং মনিকার মধ্যে ডিভোর্স হচ্ছে, এবং মনিকা নাকি ওয়াল্টারকে হায়ার করেছিল। ওয়াল্টার যেহেতু একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, সেই কারণে সে মার্কাসের কিছু ইনফরমেশন জোগাড় করার জন্য ওয়াল্টারকে ভাড়া করেছিল। তবে ওয়াল্টার তো মারা গিয়েছে। মোটমাট মনিকা অনেক কিছুই জানে, যেগুলো সে এই মুহূর্তে জনিকে বলতে পারছে না। চারদিকে লোক রয়েছে, সেই কারণে সে জনিকে আগামীকাল তার অ্যাপার্টমেন্টে আসার জন্য বলে। সেখানে ডিসকাস হবে। অন্যদিকে জেমসের সাথে নাকামুরা নামক আরেকজন মানুষের সাক্ষাৎ হয়। সেখানে নাকামুরা তার কার্ডটা ফেলে দিয়েছিল, যে কার্ডের মধ্যে লেখা ছিল হায়াসি ইম্পোর্ট, এবং এটাই হচ্ছে সেই কোম্পানি যাদের নামে সেই ব্লু কালারের ভ্যানটা রেজিস্টার ছিল। সেখানে জেমস এর সাথে নাকামুরার কিছু কথার আদান প্রদান হয়। জেমস নাকামুরাকে প্রশ্ন করে যে তুমি একজন ইয়াকুজা, এই পার্টিতে তুমি কি করছো? অন্যদিকে নাকামুরা তাকে প্রশ্ন করে যে তুমি একজন সৈনিক, এবং একটা ব্লু ভ্যানের ইনফরমেশনের জন্য তোমার কি হবে? তো তারা দুজনেই একে অপরকে সন্দেহ করতে পেরেছে, তবে সেখানে ঝামেলা করার মতো কোনো সিচুয়েশন নেই। সেই মুহূর্তে মার্কাস তার সব সিকিউরিটিদের নিয়েই সেই দুই ভাইকে ডেকে পাঠায়। সে প্রাইভেটে তাদের সাথে কথা বলতে চায়। এখন জনি তো একদম স্পষ্ট প্রশ্ন করেছে, মানে সরাসরি মার্কাসের উপরই আঙ্গুল তুলেছে, যেন সেই ওয়াল্টারকে হত্যা করিয়েছে। মার্কাস জানে যে হ্যাঁ, সে ওয়াল্টারকে হায়ার করেছিল, কারণ সে তার ওয়াইফ মনিকার উপরে সন্দেহ করে। সে মনে করে যে মনিকার হয়তো অন্য কোথাও অ্যাফেয়ার চলছে। মানে ব্যাপারটা দেখুন, মার্কাস সেও ওয়াল্টারকে হায়ার করেছে, মনিকা সেও ওয়াল্টারকে হায়ার করেছে তাদের ব্যক্তিগত কাজের জন্য। তবে মার্কাস জানায় যে সে ওয়াল্টারকে হত্যা করেনি। এখন এই কথাটা যে স্পষ্ট সেটা সেই দুই ভাই জানে। তবে এখন ঝামেলা বা সিন ক্রিয়েট করার মতন সিচুয়েশন তো নেই। চুপচাপ তাদেরকে সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কথা মতো জনি চলে যায় মনিকার সাথে সাক্ষাৎ করতে, যেমনটা মনিকা তাকে ইনভাইট করেছিল। তবে লোকেশনে পৌঁছে সে দেখতে পায় যে মনিকা মারা গিয়েছে। তার সেই অ্যাপার্টমেন্টে অনেক উপর থেকে নিচে পড়ে। অবভিয়াসলি এটা খুন, কিন্তু প্রমাণ তো নেই কিছু। সেই কারণেই জনি সরাসরি মার্কাসের সেই রিসোর্টে চলে যায় এবং সব সিকিউরিটিদের সাথে লড়াই করা শুরু করে। সেই সরাসরি মার্কাসের মুখোমুখি হয় এবং তাকে বলতে থাকে যে তুমি তোমার ওয়াইফকে অর্থাৎ মনিকাকে খুন করেছো, তুমি আমার পিতাকেও খুন করেছো। তবে তার কাছে তো নেই কোনো প্রমাণ, যার কারণে তাকে সরাসরি জেলে পুরে দেওয়া হয়। তবে ফরচুনেটলি সেই স্থানের যে গভর্নর রয়েছে অর্থাৎ পিটার, যে জনি এবং তার পরিবারকে খুব ভালোবাসে, সে জনিকে বেল করে দেয়। মাথায় প্রচন্ড রাগ নিয়ে জনি জেল থেকে বেরিয়ে আসে। মোটমাট সে জানে তো সবকিছুই, তবে সে কিছুই করতে পারছে না। বাইরে জেমস তার জন্য অপেক্ষা করছিল, আর তখনই জেমসের সাথে লেগে যায় তার ঝামেলা। আসলে জেমস তাকে
তাকে জানায় যে সে প্রতিবার এখানে এসে এরকম ঝুট ঝামেলা করতে পারবে না। অন্যদিকে জনির মনে জেমসের প্রতি একটা আলাদা রাগও ছিল, পুরনো রাগ, যেটাই তখন বেরিয়ে আসে। লেগে যায় দুই ভাইয়ের মধ্যে মারপিট। তবে জেমসের কাছে জনি চরম মার খায়, যেহেতু জেমস একজন নেভি কমান্ডো, তো এটাই স্বাভাবিক। তবে সে কিন্তু তার ভাইকে খুবই ভালোবাসে। জনির মনে একটাই রাগ, যখন তার মা মারা গিয়েছিল তখন জেমস তাকে হেল্প করেনি, বরং তাকে দূরে সরিয়ে দিয়েছিল, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। যখন তার বড় ভাইয়ের প্রয়োজন হয়েছিল তখন তার বড় ভাই তার পাশে ছিল না। তবে জেমস জানে যে না, এটা ভুল কথা। জনি ভেবেছিল যে তার মাকে হয়তো হত্যা করেছে সেই লোকাল সিন্ডিকেটগুলো এবং সে সেই সিন্ডিকেট মেম্বারদের উপর আক্রমণ করা শুরু করে। জেমস যদি তখন জনিকে সেখান থেকে না সরিয়ে দিত বা অন্য জায়গায় না পাঠিয়ে দিত, তাহলে জনিকে জেলে পাঠানো হতো বা সেই সিন্ডিকেটে জনিকে হত্যা করে দিত। জনির জীবন বাঁচানোর এই একটাই উপায় ছিল জেমসের কাছে এবং সে সেটাই করেছে। যাই হোক, তাদের এই মারপিটটা, এই আলোচনাটা প্রয়োজন ছিল। তারা ফাইনালি তাদের এই ভিতরে ঝামেলাটা সেটেল করে, আর যেটার কারণেই তাদের সম্পর্কটা, তাদের সেই বন্ডটা আরো স্ট্রং হয়ে যায়। পরে জনির গার্লফ্রেন্ড অর্থাৎ ভ্যালেন্টিনা জনিকে ফোন করেছে। আসলে জনির কাছে অনেক মেইল এসেছে, অনেক পার্সেলও এসেছে, যার মধ্যে একটা পার্টি ছিল জনির পিতা ওয়াল্টার, যেটার মধ্যে একটা থাম ড্রাইভ রয়েছে। ওয়েল, এই জিনিসটার জন্যই তো সেই ইয়াজুকা গুলো জনির বাড়িতে আক্রমণ করেছিল। তো সেটা ফাইনালি চলে এসেছে। জনি তার গার্লফ্রেন্ডকে জানায় যে সে চুপচাপ সেটা নিয়ে হাওয়াইতে চলে আসতে। যদি ভ্যালেন্টিনা জনির উপর অনেক ক্ষেপে রয়েছে, তবে জনি রিকোয়েস্ট করে তাকে মানিয়ে নেয়। ফাইনালি তো তারা ভ্যালেন্টিনাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। গাড়িতে পিক আউট ছিল যে সেই থাম ড্রাইভারটা নিয়ে সেটাকে ওপেন করার চেষ্টা করে। আসলে সেই ড্রাইভের মধ্যে যে ডাটাগুলো ছিল সেটাকে তারা ওপেন করতে পারছিল না, কারণ সেটা ইনক্রিপ্টেড ছিল। পরে তারা রিয়ালাইজ করে যে সেটা একটা ওয়ালেট, যেটার মধ্যে টাকা পয়সা এবং কিছু ট্রানজাকশন হিস্ট্রি রয়েছে। তবে সেটাকে ওপেন করার জন্য কিছু কোড প্রয়োজন, যেটা তাদের কাছে নেই। ওয়েল, জেমস তখন তার পিতার যে সেই মানিব্যাগটা পেয়েছিল সেটার মধ্যে একটা কাগজ ছিল, যেটার মধ্যে 12 ডিজিটের একটা কোড ছিল। সেটা দিয়েই সে ওয়ালেটটা তারা ওপেন করে। তবে সেই মুহূর্তে তাদের গাড়ির উপরে আবার হামলা হয়। তবে এবার হামলাটা বড়সড় হয়েছে, একদম হলিউড লেভেলের, যেহেতু এটা হলিউডেরই সিনেমা। যাই হোক, এবার শত্রুরা হেলিকপ্টার নিয়ে চলে এসেছে এবং সেখান থেকে র্যান্ডম শ্যুট করতে থাকে। শুধু হেলিকপ্টার না, বাইক নিয়েও তাদেরকে আক্রমণ করা শুরু করে। তো সেখানে চরম লড়াইগুলির আদান প্রদান হয়। জেমস দুর্দান্ত তার মার্কসম্যান স্কিল যে গুলি মেরে ফাইনালি সেই হেলিকপ্টারটাকে ডাউন করে দেয় এবং তারা অবশেষে সেই ওয়ালেটটাকে ওপেন করে। প্রায় $12 মিলিয়ন মতো সেখানে ট্রান্সফার করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এবং কাকে সেই টাকাগুলো পাঠানো হয়েছে, সেটা পাঠানো হয়েছে পিটার মাহাওয়েকে, যে হচ্ছে সেই স্থানের গভর্নর। মানে বুঝতে পারছেন যে মানুষটা এতদিন ধরে তাদের সাথে ছিল, জনিকে জেল থেকে বার করালো, সেই মানুষটাকে $12 মিলিয়ন পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে সেটা এখনও আননোন রয়েছে। অন্যদিকে ন্যানি, সেও পিটারের সাথে রয়েছে। সে তো অ্যাকচুয়ালি পিটারের সেক্রেটারি। সে পিটারকে সেই ব্লুপ্রিন্টটা দেখায়, যেটা ওয়াল্টারের সেই অফিস থেকে পেয়েছিল। তারা এবং পিটার সে ব্লুপ্রিন্টটা নিয়ে জানায় যে সে দেখেছে কি করা যায়। অন্যদিকে সেই দুই ভাইয়ের কাছে এখন সম্পূর্ণ ঘটনাটা একদম ক্লিয়ার হয়ে যায় যে এক্স্যাক্টলি কি ঘটেছিল। সে মার্কাস রবিশক যে এই স্থানে, এই হাইওয়েন এলাকাতে একটা বড় ক্যাসিনো তৈরি করতে চায়। তবে ক্যাসিনো তো ইললিগাল, তাদের পারমিশন প্রয়োজন আলাদা। সেই কারণেই সে এখানকার গভর্নরকে $12 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে, কারণ পিটারের ক্ষমতা রয়েছে এই লোকাল মানুষগুলোকে কনভিন্স করার বা এখানে লড়াই করার মতো। তো সবই তো ঠিক চলছিল। অন্যদিকে মার্কাসের ওয়াইফ অর্থাৎ মনিকা ওয়াল্টারকে হায়ার করেছিল মার্কাসের ব্যাপারে কিছু ইনফরমেশন জোগাড় করার জন্য, কারণ তাদের মধ্যে ডিভোর্স হচ্ছিল। এবং সেই ইনফরমেশন জোগাড় করতে করতেই ওয়াল্টারের হাতে এই খবরগুলো চলে আসে, যা মার্কাস এবং গভর্নর মিলে কি প্ল্যান করার চেষ্টা করছে। এখানে তখন ওয়াল্টার সেই গভর্নরের যে অ্যাকাউন্ট ছিল অর্থাৎ সিমি আয়োনা, তাকে দিয়ে গভর্নরের সেই সিক্রেট ট্রানজ্যাকশনগুলো সব ইনফরমেশনগুলো ডাউনলোড করায় সেই পেন ড্রাইভ, যেটা সম্ভবত গভর্নর জানতে পারে যায়। অর্থাৎ পিটার মার্কাসকে এই খবরটা দেয় এবং মার্কাস তার এই নোংরা কাজগুলোকে ক্লিয়ার করার জন্য ইয়াকুজাকে ভাড়া করে। ফলস্বরূপ ইয়াকুজা ওয়াল্টারকে হত্যা করে। অন্যদিকে সেই অ্যাকাউন্টে তার ডেড বডিটাও সেই গাড়ির মধ্যে পুড়ে সেটাকে সমুদ্রে ফেলে দেয়। তো অবশেষে সেই দুই ভাই তারপর যখন বাড়ি গিয়ে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে তাদের ঘরটা যেন ফাঁকা ফাঁকা রয়েছে। জেমসের মনে সন্দেহ হয় এবং জেমস তার ছেলে এবং মেয়েকে খুঁজে পায়, যারা লুকিয়েছিল ঘরের মধ্যে। এবং সত্যটা জানতে পারে যে কিছু গুন্ডা এসে জেমসের স্ত্রী অর্থাৎ লেইলা এবং ন্যানিকে তুলে নিয়ে চলে গেছে। সেই মুহূর্তে মার্কাস তাদেরকে কল করে এবং তাদেরকে থ্রেট করে যে সেই থাম ড্রাইভার নিয়ে চলে আসতে সময় মতো, নইলে লাইলা এবং ন্যানিকে সে হত্যা করে ফেলবে।
তাদেরকে থ্রেট করে যে সেই থাম ড্রাইভটা নিয়ে চলে আসতে সময় মতো, নইলে লায়লা এবং নানিকে সে হত্যা করে ফেলবে। ওয়েল, এখন তো আর চুপচাপ বসে থাকার সময় নেই, তাদেরকে তো এবার লড়াই করতেই হবে। জেমস একগুচ্ছ বন্দুক স্টক করে রেখেছিল। ইচ্ছে মতো বন্দুক তুলে সেই দুই ভাই চলে যায় মার্কাসের সেই রিসোর্টে এবং লুকিয়ে লুকিয়ে একটার পরে একটা গার্ডকে হত্যা করতে থাকে। অবশেষে তারা সেই রিসোর্টের পাওয়ারটাকেও কাট করে দেয় যাতে গার্ডসরা কিছুই করতে না পারে। মার্কস তো বুঝতেই পেরে গেছে যে তার খারাপ সময় চলে এসেছে, কারণ বহু গার্ডস উত্তর দিচ্ছে না। তার বিশ্বস্ত মানুষগুলো সাইলেন্ট হয়ে গেছে, মানে মারা গিয়েছে। সেই দুই ভাই যে তার রিসোর্টে এসে কি তোলপাড় শুরু করেছে সেটা সে বুঝতে পেরেছে। তাই এখন তার কাছে ফাইনাল যে অস্ত্রটা রয়েছে সেটা হচ্ছে সেই ইয়াকুজা, মনে আছে তো? সেই বস নাকামুরা, সে এবং তার গুন্ডারা চলে যায় সেই দুই ভাইয়ের সাথে লড়াই করার জন্য, যেখানে জেমস একটার পর একটা গুন্ডার সাথে খুব দুর্দান্ত ফাইট করার পর ফাইনালি নাকামুরার মুখামুখি হয় এবং তাদের মধ্যে একটি ফাইট আমরা দেখতে পাই। অন্যদিকে জনি সেই ন্যানি এবং লাইলাকে রেস্কিউ করার পর সরাসরি চলে যায় মার্কাসকে ধরার জন্য, যে বোট নিয়ে সে পালানোর চেষ্টা করছিল। জেমস তো সেখানে লড়াই টড়াই করে ইজিলি নাকামুরাকে হত্যা করে দেয়। তবে মার্কাস একটা টাফ মানুষ ছিল, জনি সহজে তার সাথে লড়ে পারছিল না। তাই অবশেষে জনি একটা অদ্ভুত অ্যাটেম্প্ট নেয়। মার্কাসের সেই অফিসে একটা পুরনো প্রথম বিশ্বযুদ্ধের ফ্রেঞ্চ গ্রেনেড ছিল। প্রথম যখন জনি এখানে এসেছিল তখন সেই গ্রেনেডটার উপরে তার নজর পড়েছে এবং সেটাই সে চুরি করে নিয়ে এসেছে এবার। তো জনির সামনে একটা তেলের ব্যারেল ছিল। জনি তখন সেই গ্রেনেডটা খুলে সেই তেলের ব্যারেলটার সামনে রেখে দেয়, মানে সে প্ল্যান করেছে নিজেও মরবে, মার্কাসকে নিয়ে মরবে। আর সেটাই হয় যেমনটা জনি প্ল্যান করেছিল। সেই গ্রেনেড এক্সপ্লোর করে সেই তেলের ব্যারেলটাও ব্লাস্ট হয়, যেটাতে মার্কাসও মারা যায়। তবে জনি জাস্ট সামান্য ঘায়েল হয়। সময় মতন জেমস গিয়ে জনিকে রেস্কিউ করে নেয় এবং একটা হ্যাপি মোমেন্ট। তবে গল্প এখনও শেষ হয়নি, কারণ আসল কালপিট সেই গভর্নর, সে তো ধরা পড়েনি। তবে তাদের কাছে এখন সম্পূর্ণ প্রুফ চলে এসেছে। আর কি, অবশেষে সে গভর্নরকে অ্যারেস্ট করা হয়। একটা হ্যাপি মোমেন্ট, বিশেষ করে জনির জন্য আরও বেশি ভালো, কারণ তার ভেতর থেকে একটা বার্ডেন, একটা বোঝা কমে গেছে। সে তার মায়ের হত্যাকারীকে তো খুঁজে পায়নি, তবে তার পিতার হত্যাকারী তো ফাইনালি খুঁজে বার করলো। তবে শুধু তাই না, মিস্টার কে অর্থাৎ সেই সিন্ডিকেটের যে লিডার রয়েছে সেও এসে জনির সাথে সাক্ষাৎ করে এবং সে জনিকে ধন্যবাদ জানায়, কারণ এই লোকাল গুন্ডাগুলোর মাঝখানে সেই ইয়াকুজা এসে দাঁড়াচ্ছিল। বুঝতেই পারছেন যে একটা স্থানে একটাই গুন্ডা, একটাই ডন হবে। এই ইয়াকুজার কারণে সিন্ডিকেট সমস্যা হচ্ছিল, তবে জনির কারণে সেই সমস্যা মিটে গেছে। তাই জনি যেহেতু তাদেরকে হেল্প করে দিয়েছে ফ্রিতে, তাই মিস্টার কেও জনিকে একটা হেল্প করতে চায়। মিস্টার কে জানায় যে তাদের গ্রুপের অর্থাৎ কোনো সিন্ডিকেট মেম্বার জনির মাকে হত্যা করেনি। জনি এতদিন যেটা ভাবছিল সেটা ভুল। সে জনিকে একটা কাগজ দেয়, যে কাগজে তার মায়ের হত্যাকারীর নাম লেখা ছিল। তারপর মিস্টার কে সেখান থেকে চলে যায়। জনি অবশেষে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে। তাদের ভিতরে সব ঝামেলা সব সেটেল হয়ে গেছে। ইভেন তার ভিতরেও আর কোনো রাগ নেই, কারণ সে রিয়ালাইজ করে যে এই রাগটায় তাকে আরো স্পয়েল করেছে, তার সবকিছু ধ্বংস করে নিয়েছে। মিস্টার কে তাকে যে কাগজটা দিয়েছিল, যেটাতে তার মায়ের হত্যাকারীর নামটা লেখা ছিল, সেই কাগজটা সে খুলেও দেখেনি। সে জাস্ট সেই বারবিকিউ আগুনে সেই কাগজটা পুড়িয়ে দেয়। তার আর জানার প্রয়োজন নেই, সেই অন্ধকার রাস্তাটা সে আর নিতে চায় না। সে ফাইনালি রিয়ালাইজ করে যে এই বদলার আগুনে সে নিজেও জ্বলছে, এই পরিবারটাকেও জ্বালাচ্ছে, যেটা জেমস তাকে প্রথম থেকেই বোঝানোর চেষ্টা করছিল। অবশেষে সে এটা রিয়ালাইজ করেছে, তাই আর কোনো সমস্যা নেই। তারপর সেই ফ্যামিলি আবার একসাথে, একটা হ্যাপি এন্ডিং, এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। তো যেমনটা বললাম যে এটা একটা ডিসেন্ট সিনেমা,